নিয়ে অনেক পড়া, আমি রেকর্ড করে নিচ্ছি। তোমাদেরকে বলেও দিয়েছিলাম যে সংশ্লিষ্ট বইয়ের চ্যাপ্টারটা একটু পড়ে নিতে। যারা ক্লাসে অনুপস্থিত থাকতেছে তাদের মধ্যে সমস্যা যে সবার আছে সেটা আমি মনে করি না। কারণ সমস্যা তো অবশ্যই থাকবে, কিন্তু সমস্যার সমাধানের জন্য আমাদের মাননীয় সরকার এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন চেষ্টা করে যাচ্ছে। এবং সর্বশেষ তোমরা বোধহয় এই মেসেজটা পেয়েছো যে টেলিটকের মাধ্যমে ইউনিভার্সিটি স্টুডেন্টরা সবাই বিনামূল্যে এই জুম অ্যাপসে ক্লাস করতে পারবে এবং তাদের ডাটাটা কাটা যাবে না, শুধুমাত্র টেলিটকে 100 টাকা রিচার্জ করে নিতে হবে। কিন্তু ওই টাকাটাও এই ক্লাসের ডাটায় খরচ হবে না, সেটা তো তোমরা জেনেছো অলরেডি বোধহয়। স্যার টেলিটক সিম অপারেটর তো নেট খুবই বাজে অবস্থা, টেলিটক না দিয়ে অন্য অপারেটরে দিলে ভালো হতো। এটা এখন গভর্নমেন্ট দিয়েছে, তোমরা গভর্নমেন্টের ওই নোটিশটা পেয়েছো, দেখেছো নোটিশটা? স্যার দেখেছি। আচ্ছা, দেখা যাক, ওইটা চেষ্টা করে কতদূর কি হয়। ধীরে ধীরে হয়তো আরো আগাবে, আরো এটাকে আরো বিস্তৃত করবে। তবে আপাতত ওই যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে তোমাদের এই ইয়ারটার ফাইনাল পরীক্ষাও সম্ভবত অনলাইনে নেয়ার একটা প্রচেষ্টা চলছে। সেই নিয়ম কানুন কিভাবে হবে, কোন নিয়মে পরীক্ষা দিতে হবে, এই সব কিছু মিলিয়ে আমাদের ইউনিভার্সিটিতেও একাডেমিক কাউন্সিল হবে, সে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত হবে। এই জন্য তোমরা পড়াশোনার বাইরে থেকো না, পড়াশোনাটা এগিয়ে রাখো। যেই ক্লাসটা যতদূর হয় অতদূর ওই ক্লাসটা এগিয়ে রাখো। আমার এই ক্লাসটা যেহেতু এটা একটা 50 মার্কসের হাফ ইউনিটের কোর্স, যদিও আমরা পরবর্তী সিলেবাসের জন্য এটাকে ফুল ইউনিটে করার প্রস্তাবনা দিয়েছি, কিন্তু যতদিন না আসে সেই পর্যন্ত যেই সমস্ত স্টুডেন্টরা এটাকে পড়বে হাফ ইউনিটের কোর্স হিসাবে পড়বে। আর এই হাফ ইউনিটের কোর্স হিসাবে পড়ানো মোটামুটি অনেকটাই শেষ হয়ে যাচ্ছে, যদিও সিলেবাসে আরো অনেক কিছু আছে, কিন্তু আমরা হাফ ইউনিট হিসেবে ওই সিলেবাস কভার করতেছি না, কারণ এই বিষয়গুলোই আবার ফোর্থ ইয়ারে কোয়ান্টিটেটিভ রিসার্চের মধ্যে এই বিষয়গুলো তোমাদের আসবে। এই কারণে এখন শুধু রিসার্চের বেসিক আন্ডারস্ট্যান্ডিং এবং রিসার্চের যে খুঁটিনাটি বিষয়গুলো সেগুলোর জানা বোঝার মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখছি। তো আমাদের ক্লাস অলমোস্ট শেষের দিকে বলা যেতে পারে। তোমাদেরকে কিছু গাইডলাইনও দিব, যেই অনুযায়ী তোমাদেরকে পড়ে নিতে হয়। তবে গাইডলাইন তো অলরেডি দেয়াই আছে যে আমাদের বইপত্র সহজ, নিউম্যানের বই থেকে তোমাদেরকে দেখিয়েছি, আর নিউম্যানের বই ছাড়া এক্সট্রা যতটুকু দেখিয়েছি টেড বেন্টনের বই থেকে সেটুকু তোমাদেরকে অলরেডি আমি দিয়ে দিয়েছি। তো তোমাদের হাতে দুটো বই আছে। এখন বাকি অংশটুকু একটু শেখার পালা। যেমন হলো মেথোডোলজি নিয়ে আগে আলোচনা হয়েছে, আমি যখন সেই ঈদের পরে বাড়িতে ছিলাম তখন ক্লাসগুলো শুরু হয়েছে, তখন শুরুর দিকে কিছু কথাবার্তা বলেছিলাম। এখন আবার এটা নিয়ে কিছু কথাবার্তা তোমাদের সামনে উপস্থাপন করব। সংশ্লিষ্ট বইটা তো তোমাদের কাছে আছে, আর বইয়ের দেখি আমি ওই অংশটুকু যতটুকু তোমাদেরকে শো করা যায় আমি স্ক্রিনটা শো করে দিচ্ছি। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। ইফতেখার স্ক্রিন দেখতে পাচ্ছ? স্যার এখনো দেখা যাচ্ছে না। জি স্যার দেখা যাচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, ফাইন। আমরা এর আগে ক্লাসে তো বলেও দিয়েছিলাম যে আমরা একটু মেথোডোলজি নিয়ে আলোচনা করব। সহজ বিষয়, খুব বেশি কঠিন বিষয় না। তোমাদেরকে প্রত্যেকটা বিষয় একটু সহজ করে বুঝে নিতে হবে, আর বিষয়টাও সহজ, খুব বেশি কঠিন না। কিন্তু বারবার ওই যে আমরা শুরুর দিকের ক্লাসে যেই কথাটা বলেছিলাম, রিসার্চ মানে হলো বারবার আমাদেরকে সার্চ করে নিতে হবে, বারবার আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। মেথোডোলজির একটা সহজ সংজ্ঞাও তো গত ক্লাসে তোমাদেরকে দিয়েছিলাম, সেটা হলো মেথড ব্যবহারের বিজ্ঞান। আমরা কেন গবেষণার মধ্যে কোন মেথড ব্যবহার করব, কেন করব, সেটা ব্যবহারের বিজ্ঞান হলো মেথোডোলজি। তো মেথোডোলজি কথাবার্তার মধ্যে
নানান অনেকগুলো কথা আসে, যে কথাগুলো নিয়ে তোমাদেরকে শুরুর দিকের ক্লাসে আলোচনা করা হয়েছিল। অন্টোলজি, তারপরে এপিস্টেমোলজি, এই সংক্রান্ত কি জিনিস, এগুলো আলোচনা করা হয়েছিল শুরুর দিকের ক্লাসে। এখন আবার একটু ওই জায়গা থেকে তোমাদেরকে আহ, আলোচনা করার চেষ্টা করব। আমাদের আসলে নানান অ্যাপ্রোচ কাজ করে যে আমরা কোন অ্যাপ্রোচের দিকে যাব, কোন অ্যাপ্রোচে আমার গবেষণাটা চালাবো, আমার চিন্তা ভাবনা কোন দিকে, বা আমাকে গবেষণাতে কোন জিনিস প্রভাবিত করে। আমি একটা গবেষণার জন্য কোন অ্যাপ্রোচকে প্রিফার করব, আমি কি প্রিফার করব যে এক্স্যাক্টলি এম্পিরিক্যাল যে অ্যাপ্রোচ, পজিটিভিস্ট অ্যাপ্রোচ, সেগুলোকে যেখানে গবেষণাতে আমি একদম ক্লিয়ার যেটা দেখি সেটাকেই প্রমাণ করে বের করে নিয়ে আসার চেষ্টা করি, নাকি ইন্টারপ্রিটিভিস্ট কিংবা কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ থেকে আমি দেখব, যেখানে আমি বিভিন্ন কনসেপ্ট গুলো, তোমরা তো কনসেপ্ট এগুলো সম্পর্কে জেনেছো, বিভিন্ন কনসেপ্ট গুলো ইন্টারপ্রিটেশনের মাধ্যমে, কোনো ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমাদের সামনে এসেছে কিনা, কিংবা এটা কনস্ট্রাক্টেড হয়েছে কিনা, সেইভাবে আমরা দেখব। তো এটা হলো নির্ভর করে গবেষকের চিন্তা চেতনার উপরে, এবং সাথে তার সে কিভাবে বেড়ে উঠেছে, কিভাবে সে গবেষক হয়েছে, কিভাবে সে চিন্তা করে, সবকিছুর উপরে। তো গবেষণাতে যেই কয়েকটা বিষয় ফিলোসফিক্যাল অ্যাজাম্পশন খুব গুরুত্বপূর্ণ, যেগুলো জানাও গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম একটা হলো অন্টোলজি। অন্টোলজি অন্টোলজি সম্পর্কে এখানে নিউম্যান যে কথাটুকু বলেছেন আমাদের বোঝার জন্য সহজ করে, যে এটা হলো concerns the issue of what exists or the fundamental nature of reality, যে কি, কোন জিনিসটা এখানে এক্সিস্ট করে, কিংবা রিয়ালিটির প্রকৃত যে অবস্থা, তার মৌলিক নেচারটা কি, তার ফিচারটা কি, তার ক্যারেক্টারিস্টিক কি, তার চরিত্রটা কি, বৈশিষ্ট্য কি। আমরা যখন কোন একটা স্টাডি করি, তখন আমরা কি ধারণা করে নেই, কি অ্যাজাম্পশন করে নেই, হোয়াট উই উইল স্টাডি অ্যান্ড ইটস প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, আমরা কি স্টাডি করব এবং পৃথিবীতে প্লেসটা কোথায়। ধরা যাক আমরা যে কোনো একটা বিষয় নিয়ে স্টাডি করতে যাচ্ছি, রেসিজম নিয়ে স্টাডি করতে যাচ্ছি। তো পৃথিবীতে এর অবস্থানটা কি, আদৌ এর অবস্থান আছে কিনা, থাকলে কোন পর্যায়ে আছে, কিভাবে আছে, কি আছে এর মধ্যে। রেসিজম বলতে আমি কি বুঝাচ্ছি, এটা কি শুধুমাত্র মানুষের একটা মনের অবস্থা, বর্ণবাদ, মানুষের মনের অবস্থা, নাকি এটা রিয়ালিটিতে এক্সিস্ট করে, মানে এটা কি কোনো ইন্ডিভিজুয়াল মনের কোনো অবস্থা, নাকি কোনো সোসাইটিতে এক্সিস্ট করে, নাকি কোনো কান্ট্রিতে এক্সিস্ট করে, নাকি ওয়ার্ল্ড ওয়াইড এটা বিরাজমান, এবং থাকলেও সেটা কোন পর্যায়ে। এটা কি শুধুমাত্র মানুষের কি বলে গায়ের বর্ণের উপরে ভিত্তি করে হয়, নাকি মানুষের রিলিজিয়নের উপরে ভিত্তি করে হয়, নাকি মানুষের অর্থনৈতিক অবস্থার যে বৈষম্য তার উপরে ভিত্তি করে হয়, নাকি এরিয়া, যেমন পৃথিবীতে আমরা যেভাবে দেশগুলোকে ভাগ করেছি, ডেভেলপড, ডেভেলপিং, আন্ডার ডেভেলপড, কিংবা আরো আরো নিচে যারা আছে, একদম ডেস্টিটিউট পর্যায়ের আছে, এইভাবে সংশ্লিষ্ট দেশের মানুষগুলোকে নিয়ে ভাবি, মানে কিভাবে ভাবি আসলে। যদি আমি শুধুমাত্র শব্দটা নিয়ে খেয়াল করি যে রেসিজম,
তাহলে এর মধ্যে কি আছে, ওয়ার্ল্ডে এটা কোন পর্যায়ের এক্সিস্ট করে। এখন ওয়ার্ল্ডে এক্সিস্ট করার সাথে সাথে আমার মনের মধ্যে এটা এক্সিস্ট করে নাকি, সেটাও চিন্তা করা। মনের মধ্যে এক্সিস্ট করলে কেন করে, আমি কোন ভাবে চিন্তা করি বা কিভাবে আমার চিন্তার প্রসারতা বেড়েছে, কিংবা আমার চিন্তার গভীরতা কোন দিকে গিয়ে ঠেকেছে, আমার চিন্তার যে স্রোত সেটা কোথায় কোথায় যায়, কিংবা কে আমার সেই চিন্তার স্রোতটা তৈরি করে দিয়েছে, এই সবকিছু কিন্তু এর মধ্যে বিরাজমান। রেসিস্ট অ্যাটিটিউড যদি বলি যে কারোর মধ্যে, আমার মধ্যে যদি থাকে, তাহলে সেই অ্যাটিটিউডটা কিভাবে হয়েছে। আমি কি অ্যাটিটিউডটা আমার ফ্যামিলি থেকে পেয়েছি, না নাকি আমার স্কুল থেকে পেয়েছি, নাকি আমার যে সারাউন্ডিংস, আমার পরিবেশ, আমি যেই পরিবেশের মধ্যে বড় হয়েছি, আমার এনভায়রনমেন্ট সেখান থেকে পেয়েছি, নাকি আমার রাষ্ট্র, রাষ্ট্রের যে বিহেভিয়ার, রাষ্ট্রের যে এক্সিস্টিং পলিসির যে ইমপ্লিমেন্টেশনের লেভেল, সেটা দেখে দেখে আমি পেয়েছি, নাকি মিডিয়া থেকে পেয়েছি, নাকি কোনো অনুষ্ঠান দেখতে দেখতে পেয়েছি। এই সবকিছুই কিন্তু একটার সাথে একটা সম্পৃক্ত। তার মানে এখানে যে কথাটা আবার আসছে, আমি আবার মূল কথার দিকে যাই। What exists or the fundamental nature of reality. When we do a study, we are making assumptions about what we will study and its place in the world. আমরা কি স্টাডি করব এবং পৃথিবীতে এর প্লেসটা কোথায়। পরে আবার একটা সংজ্ঞাও দিয়েছে যে অন্টোলজি অ্যান এরিয়া অফ ফিলোসফি, এটা ফিলোসফির একটা এরিয়া দ্যাট ডিলস উইথ দ্য নেচার অফ বিইং। এই জিনিসটা যে হয়েছে, এই হওয়ার নেচারটা কি, দ্যাট ডিলস উইথ দ্য নেচার অফ বিইং। মানে এই যদি আমাদের সেই উদাহরণের দিকে যাই, যে রেসিজম, এই রেসিজমের ধারণা যে আমার মধ্যে তৈরি হয়েছে, এই নেচারটা নিয়ে ডিল করে হলো অন্টোলজির, মানে ফিলোসফির যেই ধারা, সেই ধারাটাই হলো অন্টোলজি। অর হোয়াট এক্সিস্টস, কি এক্সিস্ট করে, দ্য এরিয়া অফ ফিলোসফি দ্যাট আস্কস হোয়াট রিয়ালি ইজ, আসলেই কি জিনিস, and what the fundamental categories of reality are, এবং এই রিয়ালিটির ফান্ডামেন্টাল ক্যাটাগরি কি কি। তার মানে যেই বিষয়টা নিয়ে আমরা গবেষণা করব, সেই বিষয়ের মধ্যকার আদ্যোপান্ত, সেই বিষয়ের মধ্যে কি আছে, সেই বিষয়টা আর সাথে সম্পৃক্ত কোন কোন জিনিস আছে। বুঝতে পেরেছো তোমরা? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। আচ্ছা, তার মানে হলো আমি যেই বিষয়টা নিয়ে গবেষণা করি না কেন, আমরা যেহেতু একটা উদাহরণ দিয়েছি, সেটা অ্যাবস্ট্রাক্ট একটা উদাহরণ। আমরা কিন্তু কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট নিয়ে এর আগে আলোচনা করেছি। কোন কনক্রিট কনসেপ্ট নিয়েও আমরা উদাহরণ দিতে পারি। যেমন ধরো কি বলে, বিল্ডিং। বিল্ডিং একটা কনক্রিট কনসেপ্ট। যেমন বিল্ডিং শব্দটা বলার সাথে সাথে হোয়াট, মানে এটার যে এক্সিস্টেন্স, সেটা আমার চিন্তার মধ্যে চলে আসে, এবং এটার এক্সিস্টেন্সের সাথে সাথে এটার সাথে কোন কোন জিনিস জড়িত, বিল্ডিং এর উপকরণ, বানানোর উপকরণ, বিল্ডিং এর যে আয়তন, বিল্ডিং এর ব্যবহার বিধি, থেকে শুরু করে যতগুলো বিষয়ের সাথে জড়িত, সবগুলো বিষয় কিন্তু আমার চিন্তার মধ্যে চলে আসে। এই জন্য কনসেপ্ট আমার কনক্রিট হোক কিংবা অ্যাবস্ট্রাক্ট হোক, যেটাই হোক না কেন, ওই কনসেপ্টের সাথে আরো যেই সমস্ত বিষয় জড়িত, এই সবগুলোই হলো যে অন্টোলজির আলোচনার বিষয়। দেখুন, ধরো পজিটিভিস্টরা এক রকমের আলোচনা করে, রিয়ালিস্টরা কি বলে, রিয়ালিস্টরা একভাবে দেখে, কিংবা অন্য যারা আছে নমিনালিস্টরা একভাবে দেখে। আমরা
দুটো পজিশন পাই এখানে। আমাদের নিউম্যানের বইয়ের মধ্যে আমরা দেখি অন্টোলজির দুটো বেসিক পজিশন আমরা পেয়ে থাকি। একটা হলো রিয়ালিস্টিক পজিশন, আর একটা হলো নমিনালিস্টিক পজিশন। রিয়ালিস্টরা কিভাবে দেখে পৃথিবীকে? রিয়ালিস্টরা পৃথিবীকে কিভাবে দেখে? তারা এভাবে দেখে যেভাবে আছে। সহজ কথা, যেভাবে পৃথিবী আছে, যেভাবে দেখা যায় সেভাবেই দেখে। এবং তারা এই কথা বলে, দ্য ওয়ার্ল্ড ইজ অর্গানাইজড ইনটু প্রি-এক্সিস্টিং ক্যাটাগরিজ জাস্ট ওয়েটিং ফর আস টু ডিসকভার। দ্য ওয়ার্ল্ড প্রি-এক্সিস্টিং ক্যাটাগরির মধ্যেই অর্গানাইজড, প্রি-এক্সিস্টিং ক্যাটাগরির দ্বারাই অর্গানাইজড। পৃথিবীতে যা দেয়া আছে সেটাই আছে পৃথিবীর মধ্যে, শুধুমাত্র আমার ডিসকভারির অপেক্ষা করা হয়। মানে আমি যতদিন পর্যন্ত ডিসকভার করতেছি ততদিন পর্যন্ত জানতেছি, ডিসকভার করার আগ পর্যন্ত আমি জানতেছি না, কিন্তু ওটা এক্সিস্ট করতেছে, রিয়ালিটিতে আছে, আউট দেয়ার। এবং রিয়ালিস্ট এটা ধারণা করে নেয় যে আমাদের যে ধারণা, আমাদের যে মানুষ হিসাবে যে আমাদের যে হিউম্যান ক্যাপাসিটি যেটা আছে, এখান থেকে রিয়েল ওয়ার্ল্ডটা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে, আলাদাভাবে এক্সিস্ট করে। মানে আমার সাথে রিয়েল ওয়ার্ল্ডটা, আমি আমার চিন্তার সাথে সবসময় এরকম, ওটা আলাদাভাবে এক্সিস্ট করে, আমি ওটাকে বোঝার জন্য চেষ্টা করি। রিয়েল ওয়ার্ল্ড সবসময় আমার এক্সিস্টেন্সের বাইরে, এটা রিয়েলিস্টরা বলে। রিয়েলিস্টরা বলে হলো আমার এক্সিস্টেন্সের বাইরে বাইরে হলো রিয়েল ওয়ার্ল্ড। মানে এখানে আমার এক্সিস্টেন্স বলতে যে কোনো ইন্ডিভিজুয়ালের এক্সিস্টেন্স। এখানে এই কথার সাথে কিন্তু পরবর্তীতে আমরা অনেক ক্রিটিসিজমও খুঁজে পাবো, যেটা পরবর্তীতে আসতেছি যে নিয়ে। এই কারণে রিয়েল ওয়ার্ল্ডটা আউটসাইড অফ মি, আমার থেকে দূরে। দিস মেক্স accessing what is in the real world less difficult. কম কঠিন, মানে আমরা রিয়েল ওয়ার্ল্ডকে বুঝতে পারবো এক্ষেত্রে। এবং বোঝানো হয় এভাবে, হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট। তুমি যা দেখো সেটাই তুমি পাচ্ছ, তুমি এখন যা দেখতেছো সেটাই পাচ্ছ। তার মানে আমরা যাই দেখতেছি, যে সম্পর্কেই দেখতেছি, আমার মনে করতে হবে এটাই হলো রিয়েল ওয়ার্ল্ড, এটাই হলো রিয়ালিটি। হ্যাঁ, এটা অ্যাবসলিউটলি ফলস সেটা বলাটাও কঠিন হবে, আবার অ্যাবসলিউটলি ট্রু সেটা বলাটাও কঠিন হবে। অ্যাবসলিউটলি ফলস আমি বলতে পারবো না, এই কারণে যে রিয়েলিটিকে তো আমাকে মেনে নিতে হয়, এভাবেই আমাকে সামনে এগিয়ে যেতে হয়, এভাবেই আমাকে আমার জীবনকে পরবর্তী সময়ের জন্য প্রস্তুত করে নিতে হয়। যেমন এই যে আমি ক্লাস শুরুর আগে তোমাদেরকে কিছু কথা বলেছি যে তোমাদের এখন রিয়ালিটি হলো এটা, যে আমাদের এই মুহূর্তে ক্লাস অনলাইনেই করতে হবে, তারপরে সেভাবে ক্লাস করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যদি পরীক্ষার সিদ্ধান্ত হয় তাহলে পরীক্ষাটাও সেভাবে দিতে হবে। সেজন্য শারীরিকভাবে, মানসিকভাবে এবং সবচেয়ে বড় হলো ইকুইপমেন্টালি আমাকে প্রস্তুতি নিতে হবে, যে আমার ইকুইপমেন্ট সবকিছু ঠিকঠাক রাখতে হবে। যেমন যদি পরীক্ষা হয়েই যায়, অনলাইনে ধরো পরীক্ষার নিয়মটা চালু হয়ে গেল, তখন তো একটা নির্ধারিত সময় থাকবে তোমার 10টা থেকে 1টা, বা যদি আরো কম সময় থাকে, ধরা যাক 1 ঘন্টা সময় দেওয়া হবে পরীক্ষার জন্য, এবং নির্ধারিত নিয়ম কানুন আমাদেরকে বলে দেওয়া হবে ওই 1 ঘন্টা আমি তোমাদেরকে অবজার্ভ করব, তোমরা যার যার বাসায় বসে পরীক্ষা দিবে, কিন্তু পরীক্ষার একটা নিয়ম কানুন আছে, এই সময়ের মধ্যে কি বলে আনডিস্টার্বেড রাখা, তারপরে সময় মতো পরীক্ষাটা শেষ করে খাতাটা জমা করে দেওয়া। কারণ এখন তো ম্যানুয়াল না, সবকিছুই হলো মেশিনারি, মানে মেশিন এটাকে তোমার নিয়ন্ত্রণ করবে, টেকনোলজি নিয়ন্ত্রণ করবে, যে কারণে টাইম যদি সেট আপ করা থাকে ওই টাইমেই কিন্তু শেষ হয়ে যাবে। তো
তো এভাবে নিজেকে কোপ করে নিতে হয়, খাপ খাইয়ে নিতে হয়। হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট। যে তুমি যেটা দেখতেছো সেটাই তুমি পাচ্ছ। এভাবেই কিন্তু এগিয়ে যেতে হয় আর কি। কিন্তু আবার যারা বলতেছে যে না, আমি যা দেখতেছি সেটা আমি সবসময় মেনে নেব না, তো তখন কিন্তু ভিন্ন মত তৈরি হয় এবং সেই মত সেটাও সঠিক এবং সেটাও গ্রহণযোগ্য একাডেমিক্যালি, একাডেমিক এরিয়াতে, স্কলারদের এরিয়াতে এই মতামতটাও গ্রহণযোগ্য। এটা ধরো পরবর্তীতে আমরা যেই নামগুলো পড়বো, যেমন একটা হলো এ সাব গ্রুপ অফ রিয়ালিস্ট হলো ক্রিটিক্যাল রিয়ালিস্ট। এরা রিয়ালিস্ট কিন্তু এরা একটু ক্রিটিক্যাল রিয়ালিস্ট, সমালোচনামূলক রিয়ালিস্ট। তারা ওই উপরের অ্যাজাম্পশনকে মডিফাই করে নেয়। তারা বলে যে রিয়ালিটিকে বোঝা একেবারে সহজ না, যে আমি যা দেখবো সেটাই বুঝে ফেলবো, এরকম না। কারণ এটা রিয়ালিটিটা ডিস্টর্টেড হতে পারে, মানে এটাকে অন্য কোনো ভাবে এটাকে বানানো হতে পারে, আমার সামনে উপস্থাপন করা হতে পারে। এবং তারা বলতেছে আওয়ার প্রি এক্সিস্টিং আইডিয়াস, subjectivity or cultural interpretations contaminate our contact with reality। যে আমরা রিয়ালিটির সাথে যে কন্টাক্ট করি, এর সাথে আমার যে প্রি এক্সিস্টিং আইডিয়া, আমার যে আইডিয়া আছে আগে থেকে, আমার সাবজেক্টিভিটি, আমার ব্যক্তিগত যে মতামত, আর কালচারাল ইন্টারপ্রিটেশন, আমার কালচারাল ইন্টারপ্রিটেশন আছে, এই সবগুলোই কিন্তু এই রিয়ালিটির সাথে কন্টামিনেট করে। মানে আমরা একটা রিয়ালিটি দেখার সাথে সাথে আমার ওই আইডিয়া নিয়ে কিন্তু চিন্তা করি। এটা ক্রিটিক্যাল রিয়ালিস্টরা বলতেছে। হ্যাঁ, এখন যদি আমরা একটু চিন্তা করি, হ্যাঁ আসলেই তো কথাটা ঠিক, যে আমাদের প্রত্যেকেরই নিজস্ব ধ্যান ধারণা আছে। আমরা এখানে প্রত্যেকেই এক একজন মানুষ, এক একজন সত্তা, এবং এই সত্তাটা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে আমি আমার ভিতরগত সত্তাটাকে এস্টাবলিশ করেছি, তৈরি করেছি। এখানে আমার কালচারাল ইন্টারপ্রিটেশন থাকতে পারে, আমার কালচারাল প্রভাব আমার চিন্তার মধ্যে থাকবে, আমার সাবজেক্টিভিটি আমার চিন্তার মধ্যে থাকবে, আমার প্রি এক্সিস্টিং আইডিয়া থাকবে। যেই সবকিছু কিন্তু আমি ওই রিয়ালিটিকে ওই সবকিছুর মাধ্যমে থেকে তারপরে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। এই জন্য এই কথা বলা হয়েছে, a critical realist add a few safeguards or adjustments to control the effect of such interpretations। এই ইন্টারপ্রিটেশনের ইফেক্ট গুলোকে কন্ট্রোল করার জন্য সে কিছু সেফগার্ড কে অ্যাড করে নেয়, কিছু অ্যাডজাস্টমেন্ট কে অ্যাড করে নেয়। এটা হলো ক্রিটিক্যাল রিয়ালিস্ট। মানে রিয়ালিস্টরা যেভাবে সবকিছু আউট দেয়ার হিসাবে মেনে নেয়, যে যা আছে সেটাকেই ওভাবে মেনে নিব, ক্রিটিক্যাল রিয়ালিস্টরা বলে যে না, ওভাবে না, কারণ আমি ক্রিটিক্যাল রিয়ালিস্ট বলে হ্যাঁ আমার যে মেনে নেওয়াটা সেটাও নির্ভর করতেছে আমার আইডিয়ার সাথে, আমার সাবজেক্টিভিটির সাথে, আমার কালচারাল ইন্টারপ্রিটেশনের সাথে। এভাবেই আমার আইডিয়াটা তৈরি হয়, এভাবে আমি একটা জিনিসকে ভাবি, একটা জিনিসকে আমি এইভাবে দেখার চেষ্টা করি, এই দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা করি। এখন আসো নমিনালিস্টরা কি চিন্তা করে। They assumes that humans never directly experience a reality out there। তারা বলে মানুষ কখনোই একটা রিয়ালিটির সাথে সরাসরি সম্পৃক্ত হয় না, একটা রিয়ালিটির সাথে তার এক্সপেরিয়েন্স, তার অভিজ্ঞতা কখনোই সম্পৃক্ত হয় না। এবং তারা এই কথা বলে দিচ্ছে যে আওয়ার এক্সপেরিয়েন্স উইথ হোয়াট উই কল দ্য রিয়েল ওয়ার্ল্ড ইজ অলওয়েজ অকারিং থ্রু এ লেন্স অফ স্কিম অফ ইন্টারপ্রিটেশনস এন্ড ইনার সাবজেক্টিভিটি। তারা আরো একটু বাহিরে গিয়ে মানে আরো একটু এক ধাপ এগিয়ে গিয়ে বলতেছে যে সব সময় আমরা রিয়েল ওয়ার্ল্ড বলতে যেই জিনিসটার সম্মুখীন হই, আমাদের সামনে যেটা আসে রিয়েল ওয়ার্ল্ড হিসাবে, সেটা ঘটে একটা লেন্সের মাধ্যমে, যে লেন্সটা হলো একটা স্কিম অফ ইন্টারপ্রিটেশন এবং ইনার সাবজেক্টিভিটি। যে একটা ইন্টারপ্রিটেশন আমার সামনে আসে সব সময়,
যে কোনো ইন্টারপ্রিটেশন হতে পারে, একটা ইন্টারপ্রিটেশন, একটা ব্যাখ্যা আমার সামনে আসে। এটা দ্বারা বলে যে সেই ব্যাখ্যার মাধ্যমে আমার সামনে জিনিসটা উপস্থাপিত হয়, এবং এটাকে তারা বলেছে সাবজেক্টিভ কালচারাল বিলিফস, যে মানুষের এটা সাবজেক্টিভ কালচারাল বিলিফ, যে তার ব্যক্তিগত এবং যেই কালচারে সে বড় হয়েছে, যেই কালচারের মধ্যে সে থাকে, যেই কালচারে সে বিশ্বাস করে, এই বিশ্বাসটা তাকে ইনফ্লুয়েন্স করে, মানুষকে ইনফ্লুয়েন্স করে। হোয়াট উই সি অ্যান্ড হাউ উই এক্সপেরিয়েন্স রিয়ালিটি, আমাকে ইনফ্লুয়েন্স করে যে আমরা যা দেখি এবং কিভাবে আমরা ওই রিয়ালিটিকে এক্সপেরিয়েন্স করি, মানে রিয়ালিটির সাথে আমরা নিজে বুঝি, রিয়ালিটিকে আমরা বুঝি। এবং সেখানে আরো কিছু কথা বলেছে, আওয়ার পার্সোনাল বায়োগ্রাফি অ্যান্ড কালচারাল ওয়ার্ল্ড ভিউ আর অলওয়েজ অর্গানাইজিং আওয়ার এক্সপেরিয়েন্সেস ইনটু ক্যাটাগরিজ অ্যান্ড প্যাটার্নস, দে ডু দিস উইদাউট আওয়ার রিয়ালাইজিং ইট। যে আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের যে কালচারাল দৃষ্টিভঙ্গি সবসময় আমাদের অভিজ্ঞতাকে ক্যাটাগরাইজ করে, বিভিন্ন প্যাটার্নে সেট আপ করে। আমরা অনেক সময় বুঝতেও পারি না, যে আমি হ্যাঁ, সামনে গিয়ে হয়তো আমি বুঝতে পারি, যখন আমার স্ট্রং একটা ফিলিং তৈরি হয়ে যায় যে কোনো একটা ভাবে, তখন আমি বুঝতে পারি যে আমি কোন বিশ্বাসী, যে আমি রিয়ালিটিকে কিভাবে দেখি। ধরা যাক, যেমন ধরো যে কোনো একটা অবস্থা পৃথিবীতে তৈরি হয়েছে, অবস্থাটা এরকম, স্টেট অফ এমার্জেন্সি। স্টেট অফ এমার্জেন্সি মানে হলো জরুরি অবস্থা। জরুরি অবস্থা এটা কে জারি করে? সাধারণত রাষ্ট্র কোন একটা বিষয় সম্পর্কে বা কোন একটা সিচুয়েশনে জরুরি অবস্থা জারি করে। হ্যাঁ, যেমন ধরো এরকম যদি হতো যে বর্তমান যে বৈশ্বিক পরিস্থিতি, মানুষের কাছে যে একটা অসুখের একটা নাম মানুষের কাছে চলে এসেছে, তো এটার ব্যাপারে যদি এরকম কোনো কনসিকুয়েন্স দেখা দিত যে হ্যাঁ, গণহারে মানুষ এই বাসায় একজন অসুস্থ হয়েছে, সাথে সাথে মারা গিয়েছে, ওই বাসায় একজন অসুস্থ হয়েছে, সাথে সাথে মারা গিয়েছে, এরকমের একটা অবস্থা যদি তৈরি হয়ে যেত, তাহলে এই যে আইন কানুন গুলো আছে, বর্তমানের আইন কানুন বলতে যে বিধিগুলো, স্বাস্থ্য বিধি কিংবা আরো যে কিছু, এই বিধিকে সামনে রেখে কিছু নিয়ম, কিছু অ্যাক্ট, কিছু আইন তৈরি করা হয়েছে, যেগুলোকে স্ট্রিক্টলি ফলো করার ক্ষেত্রে এমনও হতে পারতো যে সরকার জরুরি অবস্থা জারি করে দিতে পারত, যে না, এখন অবস্থাটা এমনই হয়ে গিয়েছে, জরুরি, স্টেট অফ এমার্জেন্সি। আর জরুরি অবস্থাতে তখন মানুষের করার কিছু থাকে না, সে অবশ্যই 100% রাষ্ট্রের আইন মানতে বাধ্য। হ্যাঁ, যদি এমন হয় যে সিচুয়েশনটা এরকম না, যদি এরকম হয়, বা এই অসুখের কথা বাদই দিলাম, অন্য যে কোনো একটা সিচুয়েশনের কথাও যদি ধরা যায়, যে সিচুয়েশনটা এমন না, যেই সিচুয়েশনের কারণে জরুরি অবস্থা জারি করতে হয়, সিচুয়েশনটা আসলে এমন না, যদি এরকম কোন সিচুয়েশন তৈরি হয়। কিন্তু দেখা গেল কোন এক রাষ্ট্র ওই ধরনের কোন সিচুয়েশন না, যেই সমস্ত সিচুয়েশনে জরুরি অবস্থা জারি করতে হয়, তারপরেও জরুরি অবস্থা চালু করে দিল, জরুরি অবস্থা জারি করে দিল, বলে তখন এটা আসলে হোয়াট ইজ আউট দেয়ার, মানে রিয়ালিটি হিসেবে চিন্তা করা কারো কারো পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবং তখন যদি দেখা যায় যে জরুরি অবস্থা জারি করার পরে সমাজের মধ্যে একটা ভাগাভাগি তৈরি হয়ে গিয়েছে, এক অংশ খুব ভালোভাবে এই আইন কানুন গুলো প্রয়োগ করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে,
আর আরেক অংশ সমাজের মধ্যে তারা সবসময় ওই আইনের জাতকলে পিষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থাটাকে যেভাবেই দেখি না কেন, ধরো মার্কসিস্টটা কিভাবে দেখে, মার্কসিস্টটা দেখে হলো এটা হলো ইতিহাসের পুনরাবৃত্তি। মার্কসিস্ট এভাবে দেখে যেটা হলো ইতিহাসের পুনরাবৃত্তি। যেমন ইতিহাস সবসময় অপ্রেসড, যারা সোসাইটিতে কমিউনিটিতে অপ্রেসড অবস্থায় থাকে তাদেরকে কিভাবে অপ্রেসড করে রাখা যাবে, আইনের মাধ্যমে হতে পারে, রাষ্ট্রের মাধ্যমে হতে পারে, অর্থনীতির মাধ্যমে হতে পারে, যে কোনো মাধ্যমে হতে পারে। তো এটা নিয়ে সবসময়ই রাষ্ট্রের যারা সাপ্রেসিং ক্যাপাসিটি যাদের আছে, যারা সাপ্রেস করে কিংবা অপ্রেস করে, তারা সবসময় এটা নিয়ে ভাবে এবং তাদেরকে অপ্রেসড হিসেবে রাখে এবং রাখার জন্য রাষ্ট্রের আইনকে তারা ব্যবহার করে, রাষ্ট্রীয় কিছু নিয়মকে ব্যবহার করে, যদি দরকার হয় তাহলে জরুরি অবস্থাকেও ব্যবহার করে। তো তার মানে তারা কিন্তু এইভাবে চিন্তা করে নিচ্ছে, মার্কসিস্ট এইভাবে চিন্তা করে নেয়, যেটা হলো ইতিহাসের পুনরাবৃত্তি, ইতিহাস বারবার ফিরে আসে। তার মানে তাদের একটা ওয়ার্ল্ড ভিউ আছে, কালচারাল ওয়ার্ল্ড ভিউ তৈরি হয়েছে, যেই হিসাবে যেই ওয়ার্ল্ড ভিউর দ্বারা, যে ওয়ার্ল্ড ভিউর দৃষ্টিভঙ্গি থেকে, দৃষ্টিকোণ থেকে তারা এই অ্যাক্টিভিটিসটাকে দেখে, এই ঘটনাটাকে দেখে, এই অকারেন্সটাকে দেখে। এবং সেটা অনেক সময় মানুষের মধ্যে দীর্ঘদিন পড়ালেখার দ্বারাও তৈরি হয়, ইন্টেনশনালিও তৈরি হয়। আবার অনেক মানুষের মধ্যে এমনও হতে পারে যে মানুষের রিয়েলাইজেশনের মধ্যে থাকে না, কিন্তু হঠাৎ করে তৈরি হয়ে যায়। তো নমিনালিস্টরা কি রিকগনাইজ করে? এইটা তারা রিকগনাইজ করে যে সাম ইন্টারপ্রেটেটিভ স্কিমস আর মোর অপাক দেন আদার্স। কিছু কিছু ইন্টারপ্রেটেটিভ স্কিম আছে যেটা অস্পষ্ট অন্যদের, অন্য ইন্টারপ্রেটেটিভ স্কিমের থেকে। Yet they hold that we can never entirely remove the interpretative lens. কিন্তু তারা এটাকে মনে করে না যে আমরা কখনোই ইন্টারপ্রেটেটিভ লেন্সকে বাদ দিতে পারবো না, ফেলে দিতে পারবো না। যে কোনো একটা বিষয় ইন্টারপ্রিটেশনের মাধ্যমে আমাদের কাছে আসছে, কেউ না কেউ ইন্টারপ্রেট করেছে। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে ইন্টারপ্রেট করে, ইন্টারপ্রেটেটর যিনি, ওনার মধ্যে কোনো ইনার পার্সপেক্টিভ কিংবা ইন্টেনশন কাজ করে কিনা, ওনার নিজস্ব কোনো ইন্টেনশন আছে কিনা, নিজস্ব কোনো ইন্টারেস্ট আছে কিনা, যে ইন্টারেস্টকে সার্ভ করতে চায় এবং যেই কারণে এইভাবে উনি ইন্টারপ্রিটেশন করতেছে, সেটা হলো পরবর্তী বিষয়। তবে নমিনালিস্টরা এটা বলে যে কোন কোন ইন্টারপ্রিটেশন খুব শক্তিশালী, কোন কোন ইন্টারপ্রিটেশন দুর্বল, কিন্তু ইন্টারপ্রিটেশন আছেই। সমস্ত কনসেপ্ট অ্যাবস্ট্রাক্ট হোক, কনক্রিট হোক, আমাদের সামনে আসে ইন্টারপ্রিটেশনের মাধ্যমে। এখন একটা উদাহরণও দিয়েছি। রিয়ালিস্টরা একটা, ধরা যাক একটা কার্পেট, রাগ শব্দটা এসেছে, রিয়ালিস্টরা একটা কার্পেটকে কিভাবে দেখে সেটা নিয়ে একটা উদাহরণ দিয়েছে যে একজন রিয়ালিস্ট একটা কার্পেটকে এভাবে দেখে যে সামথিং টু কভার এ ফ্লোর। এটা হলো এমন একটা জিনিস যেটা দিয়ে একটা ফ্লোরকে কভার করা হয়, ফ্লোরকে ঢাকা হয়, অ্যান্ড ওয়াক আপন, এবং তার উপরে হাঁটা হয়। এভাবেই দেখে। তো কোন ব্যক্তিকে দেখে একজন রিয়ালিস্ট সেই ব্যক্তির স্কিন কালার, তার টোন, তার কি বলে মুখভঙ্গি, মুখের অবয়ব, এগুলো দেখে সে চিন্তা করে নেয় যে এই ব্যক্তি কোন রেশাল গ্রুপের সদস্য, সে কি ওই গ্রুপের সদস্য না এই গ্রুপের সদস্য। এইভাবে মানে যেটা দেখে, দেখে ওইভাবেই চিন্তা করে। একজন মানুষকে দেখে সাথে সাথে তার ফিজিক্যাল যে স্ট্রাকচার, সেটা দেখে সে একটা ধারণা করে নেয়। একটা কার্পেট দেখলো, তার ফিজিক্যাল স্ট্রাকচারটা দেখে কার্পেটটা শুধু ফ্লোর ঢাকে বা এর উপরে দিয়ে হাঁটে, এভাবে সে একটা ধারণা করে নেয় হোয়াট ইজ আউট দেয়ার। নমিনালিস্ট কিভাবে দেখে একটা কার্পেট?
সে যখন একটা কার্পেটকে দেখে সে চিন্তা করে যে এটা কি হতে পারে। প্রথম চিন্তা করে কি হতে পারে। সে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, হোয়াট ইজ ইট মেড অফ? এটা কি দ্বারা তৈরি? কি দ্বারা এটাকে বানানো হয়েছে? কিভাবে এটাকে বানানো হয়েছে? অথবা কোন পদ্ধতিতে এটাকে ব্যবহার করা হয়? এটা কেন? এখানে কেন? অন্য কোথাও নয় কেন? আহ, এর পিছনে কোনো হিস্টোরিও কালচারাল সেটিং আছে কিনা, যে জনগণ এটাকে ব্যবহার করতেছে, কতদিন ধরে ব্যবহার করতেছে, কেন ব্যবহার করতেছে, এটাকে ব্যবহার করার কারণ কি? এই সমস্ত ইন্টারপ্রিটেশন কিন্তু সে খোঁজার চেষ্টা করে। এটা কি শুধুমাত্র এমন কিছু জিনিস যে যেটা দিয়ে শুধু পা মোছা হয় অথবা তার উপরে হাঁটা হয়? কিছু ব্যক্তি কি, কেউ কেউ কি এর উপরে শুধু বসে, না কেউ ঘুমায়, কেউ এর উপরে খেতেও পারে, এর উপরে বসে খেতেও পারে। মানুষ কি এটাকে ঝুলিয়ে রাখে ওয়ালে, যে কোনো রুমকে গরম করার জন্য, অথবা এটাকে কোনো আর্ট হিসাবে কি ব্যবহার করা হয়, কোনো শোপিস হিসেবে কি ব্যবহার করা হয়, আহ, অথবা এটাকে কি মানুষ কোনো ধর্মীয় অবজেক্ট হিসেবে ব্যবহার করে, যেটার উপরে সে ইবাদত করে? দেখো কতগুলো প্রশ্ন সে করলো। একজন নমিনালিস্ট সে কতগুলো প্রশ্ন করলো, তার মানে হলো সে শুধু ইন্টারপ্রিটেশন খোঁজে। একজন নমিনালিস্ট সেও একটা কার্পেটকে দেখে, একজন রিয়ালিস্ট সেও একটা কার্পেটকে দেখে। রিয়ালিস্ট একটা কার্পেটকে যেভাবে ব্যবহার করা হয় বলে দেয়া হয় সেভাবে ব্যবহার করাটাকে হিসাবেই দেখে, কিন্তু নমিনালিস্ট নানান রকমের প্রশ্ন করে। ঠিক তেমনি মানুষকে দেখেও সে প্রশ্ন করে। হিউম্যান যে কি বলে ক্যাটাগরি, যেমন একজন রিয়ালিস্ট মানুষের বাহ্যিক অবস্থা দেখে সে একটা ধারণা করে নেয়, কিন্তু নমিনালিস্ট এত দ্রুত ধারণা করবে না। হ্যাঁ, সে বাহ্যিক অবস্থা দেখার পরেও সে হয়তো ভিতরেও প্রবেশের চেষ্টা করবে, যে না সে এইভাবে গড়ে উঠেছে, তার চিন্তাটা এইভাবে গড়ে উঠেছে, সে এই সোসাইটিতে বড় হয়েছে, তো যেই কারণে সে হয়তো এইভাবে চিন্তা নাও করতে পারে। যেমন একজন একজন টিপিক্যাল কি বলে ব্ল্যাক স্কিনড পিপল, যেমন ধরো আফ্রিকান কোন একটা অঞ্চল থেকে, ধরা যাক রুয়ান্ডা কিংবা বুরুন্ডি, এই অঞ্চলের অজপাড়া গায়ে বসবাসরত একজন টিপিক্যাল ব্ল্যাক স্কিনড পিপল, সে যখন একজন হোয়াইট কালার অস্ট্রেলিয়ার একজন কিংবা কানাডার কিংবা ইউএস এর যে কোনো একজন হোয়াইট ওয়েস্টার্নকে দেখে, তখন সাথে সাথে সে চিন্তা করে যে সে আমার এনিমি। একটা টিপিক্যাল চিন্তা যে সে আমার এনিমি, তার সাথে আমার নানান দিক থেকে বৈসাদৃশ্য। কিন্তু সেই রুয়ান্ডা বা বুরুন্ডির অন্য একজন ব্যক্তি, সেও হয়তো তার গায়ের চামড়াও কালো, কিন্তু সে হয়তো অন্য কোথাও পড়াশোনা করেছে, কোনো একটা ভালো জায়গায় থেকেছে। ভালো জায়গায় বলতে কি, মানে এমন একটা সোসাইটিতে সে বসবাস করেছে যেই সোসাইটিতে মানুষের কি বলে মিউচুয়াল ট্রাস্ট, মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এটাকে গুরুত্ব দেয়া হয়, যে সোসাইটিতে ডেমোক্রেটিক ভ্যালুস কে গুরুত্ব দেয়া হয়, যে সোসাইটিতে হিউম্যান রাইটস কে গুরুত্ব দেয়া হয়, এই ধরনের সোসাইটিতে বড় হয়েছে, এই ধরনের পড়াশোনা করেছে, এই ধরনের একজন মানুষ, সে যদি একজন হোয়াইট স্কিনড পিপলকে দেখে, তাহলে কিন্তু সে ওইভাবে চিন্তা করবে না যে হি ইজ আওয়ার এনিমি অর হি ইজ মাই এনিমি। সে তার বড় হওয়া নিয়ে চিন্তা করবে, তার চিন্তা চেতনা নিয়ে চিন্তা করবে, এবং এটাও চিন্তা করবে যে হতে পারে সে আমার কলিগ, হতে পারে তার সাথে আমি দীর্ঘদিন বসবাস করব, অথবা এমনও হতে পারে যে আমি তার সাথে আমার জীবন কাটাবো। যদি বিপরীত লিঙ্গের হয়, যদি হতে পারে হ্যাঁ আমি তার সাথে আমার জীবন কাটাবো, সারা জীবন আমি তার সাথে এক ঘরে থাকবো, হতে পারে সে এইভাবে চিন্তা করতে পারে, কারণ তার চিন্তার প্রসারতা এইভাবে তৈরি হয়ে গিয়েছে।
এই কারণে মানে একদম এক্স্যাক্টলি হোয়াট ইজ আউট দেয়ার, এই রিয়ালিটিকে নমিনালিস্টরা কিছুটা হলেও চ্যালেঞ্জ করেছে। এখানে কয়েকটা 4টা প্রকারভেদকে তুলে ধরা হয়েছে। হার্ডকোর রিয়ালিস্ট কি চিন্তা করে? এই হার্ডকোর রিয়ালিস্ট যে একদম মজবুত রিয়ালিস্ট, সে কি চিন্তা করে? সেজ উই সি হোয়াট এক্সিস্টস, যা এক্সিস্ট করে, যেটা আমরা দেখি, এন্ড উই ক্যান ইজিলি ক্যাপচার ইট, আমরা খুব সহজেই এটাকে বুঝে ফেলতে পারবো। টু প্রডিউস অবজেক্টিভ নলেজ, অবজেক্টিভ নলেজ প্রডিউস করার ক্ষেত্রে আমরা এটাকে ইজিলি ক্যাপচার করতে পারবো, যা আমরা দেখি সেটাই আমরা বুঝে ফেলি। অন দ্য আদার হ্যান্ড ক্রিটিক্যাল রিয়ালিস্টটা কি চিন্তা করে? ইজ মোর কশাস, সে খুব সতর্ক থাকে, and recognizes that, এবং এটাকে সে রিকগনাইজ করে যে সাবজেক্টিভ কালচার interpretations may color some of our experiences with reality, যে সাবজেক্টিভ এবং কালচারাল ইন্টারপ্রিটেশন আমার রিয়ালিটির সাথে যে এক্সপেরিয়েন্স সেটাকে কালারফুল করে, রিয়েলিটির এক্সপেরিয়েন্সকে সাবজেক্টিভ এবং কালচারাল ইন্টারপ্রিটেশন কালারফুল করে, এটিক্যাল রিয়েলিস্টরা চিন্তা করে। মডারেট নমিনালিস্টরা কি চিন্তা করে? সে বলে সাবজেক্টিভ কালচারাল ফ্যাক্টরস গ্রেটলি শেপ অল অফ আওয়ার এক্সপেরিয়েন্সেস, সে বলে যে আমাদের সমস্ত এক্সপেরিয়েন্স গুলোকে ভালোভাবে শেপ করে সাবজেক্টিভ কালচারাল ফ্যাক্টর গুলো, উইথ দ্য ফিজিক্যাল এন্ড সোশ্যাল ওয়ার্ল্ড, ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে এবং সোশ্যাল ওয়ার্ল্ডের সাথে, এন্ড উই ক্যান নেভার টোটালি রিমুভ সাচ ফ্যাক্টরস, এবং আমরা এই ফ্যাক্টর গুলোকে কখনোই রিমুভ করতে পারবো না। এটা হলো একজন মডারেট নমিনালিস্টের কথা। এবং এক্সট্রিম নমিনালিস্ট কি কথা বলে? সে বলে our basic understanding of every physical social experience is depends so heavily on interpretative cultural factors that the experiences make no sense without these factors, and any form of objective knowledge is impossible. Extreme nominalistরা সময় কথা বলে যে কোনোভাবেই অবজেক্টিভ নলেজ পসিবল না, অবজেক্টিভ নলেজ কখনোই পসিবল না। সবসময় এই ফিজিক্যাল সোশ্যাল এক্সপেরিয়েন্স যেটা, এটাই আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে, ইন্টারপ্রেটেটিভ কালচারাল ফ্যাক্টর গুলো সবসময়ই জড়িত থাকে, এবং এই ফ্যাক্টর গুলোর মধ্য দিয়ে দিয়ে আমরা বড় হই। তো যেই কারণে আমি যদি বলিও যে আমি একটা অবজেক্টিভ নলেজ তৈরি করতে যাচ্ছি, সেটা কখনোই সম্ভবপর না। বুঝে আসছে? তাহলে এই রিয়ালিস্টকে এবং নমিনালিস্টকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো হার্ডকোর রিয়ালিস্ট, একটা ক্রিটিক্যাল রিয়ালিস্ট, আর একটা হলো মডারেট নমিনালিস্ট এবং এক্সট্রিম নমিনালিস্ট। আমরা এতক্ষণ ধরে অন্টোলজির আলোচনার মধ্যে ছিলাম। অন্টোলজি আশা করি বোঝা গেছে এখন, এতক্ষণ এই 1 ঘন্টার আলোচনায় তোমরা বুঝতে পেরেছো যে হোয়াট অন্টোলজি ইজ, অন্টোলজি কি। তাহলে আমরা যখনই কোনো একটা বিষয় নিয়ে ভাববো, যখনই কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করব, যখনই কোনো একটা নলেজ আসবে আমাদের কাছে, তখন এই নলেজের মধ্যে কি কি আছে রিয়ালিটিটা খুঁজে বের করার চেষ্টা করতে গিয়ে আমি তখন নিজেকে বুঝতে পারবো যে আমি কি রিয়ালিস্ট না আমি নমিনালিস্ট, আমার চিন্তাটা কোন পর্যন্ত সীমাবদ্ধ থাকে, আমার চিন্তার গভীরতা কতখানি, সেটা আমি নিজেই আন্দাজ করে নিতে পারবো, নিজেই পরীক্ষা করে নিতে পারবো। তো এ পর্যন্ত আজকে শেষ করি, কি বলো? জি স্যার। আচ্ছা, কিন্তু ধরো তোমাদের ক্লাসে উপস্থিতি একদম কম, এটা নিয়ে তোমরা কখনো ভেবেছো? হ্যালো, তোমাদের ক্লাসের উপস্থিতি নিয়ে ভেবেছো তোমরা, বা কোনো আলাপ আলোচনা করেছো নিজেদের মধ্যে? তোমরা তো মানে এখন এরকম না যে তোমরা 2টো ক্লাস পার হয়ে এসেছো এবং জীবন যুদ্ধ সম্পর্কে জানো, সামনে তোমরা জীবন যুদ্ধে অংশগ্রহণ করবে, জীবনের বিভিন্ন দিক বিভাগ নিয়ে তোমরা চিন্তা করো, তোমরা যথেষ্ট ম্যাচিউর হয়েছো, কিন্তু কেন ক্লাসে এত কম উপস্থিতি, এটা নিয়ে একটু নিজেদের মধ্যে আলোচনা করা দরকার না, কি বলো?
স্যার নেটওয়ার্কের সমস্যা যাদের ওরা রেকর্ডিং শুনে নাই আর কি পরে। কিন্তু আসলে এটা কি বিশ্বাসযোগ্য যে মাত্র 12 জন ছাড়া বাকি সবারই নেটওয়ার্কের সমস্যা? মাত্র 12 জন ছাড়া আমি তো বলেই নেই যে কারো নেটওয়ার্কের সমস্যা নেই, নেটওয়ার্কে অবশ্যই সমস্যা থাকতে পারে এবং নানান রকমের সমস্যাই থাকতে পারে, কিন্তু তাই বলে কি এত কম? যেখানে অন্যান্য আমি আমার অনেক কলিগের কাছে শুনেছি, কলিগ বলতে অন্য ডিপার্টমেন্টের, তারা বলে ভালোই উপস্থিতি আর কি, স্টুডেন্টরা খুব সিরিয়াস, কিন্তু আমাদের স্টুডেন্টরা কম সিরিয়াস তাহলে? স্যার প্রথম দিকে উপস্থিতি একটু বেশি